আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ত্রিশাল অনলাইন পেজে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক, দানিখোলা উচ্চ বিদ্যালয়, ত্রিশাল ময়মনসিংহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বেই আমার পড়ানোর যে টপিক ছিল সেটা ছিল রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকে আমি তোমাদেরকে সেই মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার ইতিপূর্বে আমি 3টা লেকচার নিয়েছি। আজকে হচ্ছে আমার 4র্থ লেকচার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4র্থ লেকচারে কি থাকছে দেখো। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সব কিছু যেহেতু টু পাস চলছে, তাই পড়াশোনা যদি বাদ দেও একেবারে, তাহলে তোমাদের যে মনুষ্যত্ব, মানবিক যে দৃষ্টিকোণ, ধর্মীয় দৃষ্টিকোণ, আসলে এগুলো মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এগুলো তোমাদের মাঝে থাকবে না। কাজেই তোমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই জন্যে বাংলাদেশ সরকার যাতে পড়াশোনাটা অব্যাহত থাকে, তার জন্য অনলাইনের ব্যবস্থা করে দিয়েছেন সারা বাংলাদেশ সহই। সেই হিসেবে তোমরা অনলাইনের ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। এবং আমার অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে একটি মোবাইল সেট কিনে দেন। আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, তারা কোথায় কখন কি করতে যায়, কি করে। এই করোনাকালীন ছুটিতে তারা কিন্তু নেশাগ্রস্ত হতে পারে, তারা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হতে পারে। তো সেগুলোর প্রতি অভিভাবকদের আমার বিশেষ অনুরোধ, একটু খেয়াল রাখবেন আপনাদের সন্তানের প্রতি। কারণ হচ্ছে যে আপনার সন্তান এই বন্ধের মাঝে পড়াশোনা না করে সে বিভিন্ন অপরাধী হবে। তো অভিভাবকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানকে একটি মোবাইল সেট কিনে দিয়ে তার প্রতি লক্ষ্য রাখুন সে কি করছে, মোবাইল সেটে সে কি করছে। কারণ আপনার সন্তানকে যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাতে চান, তাহলে প্রথম আপনাকেই, যদি এরকম টার্গেট থাকে কোনো অভিভাবকের, তাহলে অবশ্যই তার মোবাইল সেটটি আগে দরকার। এবং এই মোবাইল সেট, অ্যান্ড্রয়েড ফোন, যেটা মোবাইল সেট তো সবার কাছেই রয়েছে, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই দরকার। কারণ হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোন আপনি আপনার সন্তানকে কিনে দিয়ে দেখেন, আপনি যেটা পারেন না আপনার সন্তান সেটা পারে। কারণ আপনি একটি ফেসবুক আইডি খুলতে পারবেন না, আপনার সন্তান সেটা পারবে। আপনি একটি জিমেল আইডি খুলতে পারবেন না, কিন্তু আপনার সন্তান সেই জিমেল আইডিটা খুলতে পারবে। তো অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, তারা কি করছে, কখন কি করছে। তো সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা অনেক অভিভাবক যারা রয়েছেন, তাদের সন্তানরা যা করতে চায়, অর্থাৎ প্রত্যেকেই যে পড়াশোনা করবে, পড়াশোনার প্রতি যে তাদের একঘেয়েমি পড়াশোনায় চালিয়ে যেতে হবে তা নয়। সবার মেধা কিন্তু একরকম নয়। কারণ হচ্ছে যে ছবি আঁকতে ভালোবাসে তাকে দেন, হ্যাঁ তুমি ছবি আঁকো। যে গান গাইতে ভালোবাসে তাকে বলেন যে হ্যাঁ তুমি গানই গাও, তার ওইদিকে মেধা রয়েছে। এবং যে কবিতা আবৃত্তি করতে চায় তাকে কবিতা আবৃত্তি করতেন, যে কবিতা লিখতে চায় তাকে হ্যাঁ কবিতা লিখতে দেন, বাধা দিবেন না। কারণ হচ্ছে যে তার মেধা ওই দিকেই। এটা হচ্ছে মাইন্ডসেট মূলত। এই মাইন্ডসেটের উপর আপনি বাধা দিবেন না। কারণ হচ্ছে যে আমার বিএড করার সময় আমার এক শিক্ষক বলেছিল যে তুমি যদি ক্লাসের ফার্স্ট বয় এবং লাস্ট বয়, অর্থাৎ রোল নম্বর 1 এবং রোল নম্বর হচ্ছে 100 এবং 100, এই দুজন ছাত্রকে যদি তুমি একটা কাজ দেও, তাহলে দেখবে যে রোল নম্বর যার 1 সে কাজটি করতে পারছে, রোল নম্বর যার 100 সে কাজটি করতে পারছে না। এইবার তুমি যদি এই দুইজনকে যদি তুমি সামনে ডেকে
আনো, এনে যদি বলো যে একটা গান গাও, দেখবে যার রোল নম্বর 1 সে গান গাইতে পারবে না, যার রোল নম্বর 100 সে গান গাইতে পারবে। অর্থাৎ তার ওই গান গাওয়ার মেধাটা আছে, ওই সামনে দাঁড়াইয়া ওই সবার সামনে দাঁড়ায় গান গাওয়ার মেধাটা রয়েছে, কিন্তু ওই যার রোল নম্বর 1 তার কিন্তু সেই গান গাওয়ার মেধাটা নেই এই সামনে দাঁড়াইয়া। তো এক একজনের মেধা এক এক রকম, সেই মেধার উপর বাধা দেওয়াটা ঠিক না। তো আরেকটা কথা বলি, শুরু করব ইনশাল্লাহ। তো অভিভাবকবৃন্দ, আপনারা এবং আমরা শিক্ষক যারা রয়েছি এবং সমাজের যারা অ্যান্ড্রয়েড ফোন চালা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, তাদের প্রতি আমার একটা কথা হচ্ছে যে আমরা গুজবে কান দেই, অনেক সময় গুজবে কান দিই, যে একটা পোস্ট দেখে সেই পোস্টে কী করি আমরা, যাচাই বাছাই না করে শেয়ার করি। আসলে না, আমরা সেই পোস্টটা যাচাই বাছাই করে তারপরে শেয়ার করব। শেয়ার করে যাচাই বাছাই করার কোনো যুক্তি হয় না, কারণ আপনি তো শেয়ার করেই দিলেন, সেটা অবশ্যই শেয়ার করার আগে একবার চিন্তা করবেন, বা দুজনের সাথে বা 10 জনের সাথে কথা বলবেন যে বিষয়টি আপনি দেখছেন আপনার পোস্টে, সেই বিষয়টা কি সত্য ঘটনা নাকি মিথ্যা ঘটনা। যদি এটা না হয় তাহলে কিছু কিছু বিষয় আছে যে গুগলে সার্চ দিলে পাওয়া যায়, আপনি গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন যে বিষয়টা সত্য না মিথ্যা। তো সত্য মিথ্যা যাচাই করে তারপরে আপনি আসলকে চিনে নেবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো অনেক কথা বলে ফেলছি, তো আসো আমরা শুরু করি। তো আমরা গত তারিখে যেই পর্যন্ত এসে ক্লাসটা শেষ করছিলাম, আজ সেখান থেকে শুরু করব। যে আমি শেষ করছিলাম যে আণবিক বর যদি না জানো, আণবিক বর থেকে এই মানে যৌগের আণবিক বর, এটা না জানলে তোমার শতকরা সংযুতি জানা যায় না। শতকরা সংযুতি বের করতে হবে। যদি তুমি আণবিক বর জানো তাহলে শতকরা সংযুতি জানতে পারবে। আর শতকরা সংযুতি যদি তুমি জানো তাহলে তুমি স্থূল সংকেত আণবিক সংকেত জানতে পারবে। তো শতকরা সংযুক্তি পর্যন্ত আমি মনে হয় যে পড়িয়েছি। আজকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত। স্থূল সংকেত আণবিক সংকেত সবসময় একরকম হয় না, ভিন্নতর দেখা দেয়। তো আমি এখানে লেখা আছে যে শতকরা সংযুতি বের করতে হলে অবশ্যই আণবিক ভর জানতে হবে। তো স্থূল সংকেত জানতে হলে অবশ্যই শতকরার সংযুতি জানা দরকার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা শতকরা সংযুতি আমরা লিখি যে কোনো যৌগে হাইড্রোজেন, তোমরা জানো আমি এর আগে এটা অবশ্য করিয়েছি, এত % অক্সিজেন এবং আণবিক ভর 18। যৌগটির আমরা একসাথে নির্ণয় করব যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যৌগের
দেওয়া আছে হাইড্রোজেন 11% এবং অক্সিজেন দেওয়া আছে তোমার 88.89% এবং ওই যৌগটির আণবিক ভর 18। যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো, অথবা যৌগটির স্থূল সংকেত বা আণবিক সংকেত একই কি না তা ব্যাখ্যা করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আসি যে হাইড্রোজেন লিখবা তোমরা, যে হাইড্রোজেন এর মোল সংখ্যা, হাইড্রোজেনের মোল সংখ্যা, হাইড্রোজেনের পার্সেন্টেজ কত? 11.11 বাই দিবা কত? হাইড্রোজেনের ভর কত? প্রকৃত ভর মানে পারমাণবিক ভর হচ্ছে 1, তার নিজস্ব ভর দ্বারা ভাগ করবা, অর্থাৎ হবে 11 এত। এরপরে আসো অক্সিজেন। অক্সিজেন এর মোল সংখ্যা, অক্সিজেনের মোল সংখ্যা এখানে দেখো কত পার্সেন্ট দেওয়া আছে? 88.89%। আমরা ভাগ করব অক্সিজেনের নিজস্ব ভর কত? অক্সিজেনের নিজের ভর কত? অক্সিজেনের নিজের ভর হচ্ছে তোমার 16। যদি 16 হয় তাহলে ভাগ করতে হবে, তোমাকে একটু ভাগ করতে হবে, যে 88.89, এটাকে ভাগ করব আমরা 16 দ্বারা। ষোলো 88.89 ভাগ হলো 16, তাহলে এটা ভাগ করলে হয় 5.56। 5.56 মোল সংখ্যা। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন এর মোল সংখ্যা পাইলাম আমরা। হাইড্রোজেনের মোল সংখ্যা 11.11 আর অক্সিজেনের মোল সংখ্যা এই যৌগে 5.56। তো এই যে এখানে আমরা কি করে পাইছি? অবশ্যই ভাগ করে পাইছি। এটাকে ভাগ করছি 16 দ্বারা, কারণ হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর 16। এখন এই প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম সংখ্যা, তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা রয়েছে? 5.56 লিখব। প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম সংখ্যা (5.56) দ্বারা ভাগ করে পরমাণু সংখ্যা পরমাণুর সংখ্যা পাওয়া যায়। তো এখন ভাগ করি আমরা। হাইড্রোজেন এর পরমাণুর সংখ্যা, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা, হাইড্রোজেনের ভাগফল কত ছিল? প্রাপ্ত ভাগফল 11.11। আমরা ভাগ করব ক্ষুদ্রতম সংখ্যা 5.56
সিক্স সমান সমান হচ্ছে 2, কারণ হচ্ছে যে তোমাকে পরমাণু পূর্ণ সংখ্যা লিখতে হবে। এরপরে আসো অক্সিজেন এর পরমাণুর সংখ্যা, অক্সিজেন এর ভাগফল হচ্ছে 5.56 ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 1। সুতরাং যৌগটির স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত হবে HO। আমি দিলাম। তো পরমাণু কোথায় বসে তোমরা জানো অবশ্যই, কারণ পরমাণু বসে মৌলের ডান পাশের নিচের কোণায়। এখন পরমাণুটা বসায় দেও যে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? 2 বসাও হাইড্রোজেনের নিচে। আর অক্সিজেনের পরমাণুর সংখ্যা 1 বসাবে অক্সিজেনের নিচে, 1 দরকার নাই। অর্থাৎ যৌগটির স্থূল সংকেত হলো H2O অর্থাৎ পানি। এটা হচ্ছে স্থূল সংকেত। এখন আণবিক সংকেত বের করতে গেলে অবশ্যই তোমাকে আণবিক ভর ইউজ করতে হবে, আণবিক ভর লাগবে। তো আণবিক সংকেত আমরা বের করি যে মনে করি যৌগের আণবিক সংকেত, মনে করি যৌগের আণবিক সংকেত স্থূল সংকেত যা থাকবো H2O, এটা ধরে নিলাম এর সাথে একটা n যুক্ত n গুণ করে ধরে নিলাম। মনে করি যৌগের আণবিক সংকেত H2ON। এখন খেয়াল করো যে দেওয়া আছে, ডাকের মধ্যে দেওয়া আছে আণবিক ভর ইকুয়াল 18। আণবিক ভর 18। তো সুতরাং আণবিক সংকেত সমান সমান আণবিক ভর, বা 1 × 2 বা 2 লিখে ফেলাই, 2 + 16 n, 18n সমান সমান 16, বা n ইকুয়াল 18/18, বা n ইকুয়াল 1। তাহলে n এর মানটা তুমি এই যে মনে করি যে লিখছি, আমি মনে করি যৌগের আণবিক সংকেত H2N, তাহলে n এর মানটা ওই জায়গায় বসায় দেই, তাহলেই হবে। সুতরাং যৌগের আণবিক সংকেত H2O × 1, কারণ হচ্ছে n ছিল, n এর মান হচ্ছে 1 দ্বারা যদি পরমাণুর সাথে গুণ করো তাহলে হবে H2O। তাহলে দেখা যাচ্ছে যে আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই এই যৌগে, তুমি লিখতে পারো। সুতরাং যৌগটির স্থূল সংকেত H2O এবং আণবিক সংকেত হচ্ছে H2O, একই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি দ্বিতীয় আরেকটা করি তাহলে একটু খেয়াল করো যে আমরা যদি লিখি যে কোনো যৌগে আমরা যদি লিখি যে কোনো যৌগে কার্বন C সমান সমান বা 92.31 যদি দেই 31%, এবং
হাইড্রোজেন এইচ ইকুয়াল, যদি এইচ যদি আমরা ই ব্যবহার করি, পার্সেন্ট ব্যবহার করি 7.69, 7.69% এবং যৌগটির বাষ্প ঘনত্ব যদি 39 হয় তাহলে স্থূল সংকেত ও আণবিক সংকেত কত? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো যে এখানে কার্বন সি সমান 92.31%, আর একটা হচ্ছে এইচ হচ্ছে 7.69%, এবং বাষ্প ঘনত্ব দেওয়া আছে তোমার, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 39। তো আমরা এই যৌগটি কি হয় সেটা বের করে এখন দেখাবো। যে পার্সেন্টেজ দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, যৌগটি কি, স্থূল সংকেত কি এবং আণবিক সংকেত কি। একটু খেয়াল করো, এখানে কার্বন কত দেওয়া আছে? কার্বন দেওয়া আছে 92.31% এবং হাইড্রোজেন দেওয়া আছে 7.69% এবং বাষ্প ঘনত্ব দেওয়া আছে 39। বাষ্প ঘনত্ব হচ্ছে 39। এখন আগের সেম একই নিয়মে লিখবা যে কার্বন এর মল সংখ্যা তার টোটাল পার্সেন্টেজে তার নিজস্ব ভর দ্বারা ভাগ করবা, অর্থাৎ কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 92.31 আর নিজস্ব ভর হচ্ছে 12। তাহলে ভাগফলটা কত? তো দেখি ভাগফলটা কত আছে। হচ্ছে 92.31 ভাগ 12, 7.69, 7.69 এই পরমাণু মল সংখ্যা। তো হাইড্রোজেন গেল, কার্বন গেল, এখন হাইড্রোজেন এর মল সংখ্যা, হাইড্রোজেনের পার্সেন্টেজ কত দেওয়া আছে? 7.69 ভাগ করব হাইড্রোজেনের নিজস্ব ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 1, ভাগফলটা হবে 7.69। কারণ প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম সংখ্যা, এখন তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা নাই, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা একটা ধরে নিলেই হবে। তুমি তোমার নিয়মটা প্রয়োগ করে যাও যে প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম সংখ্যা, কেন ক্ষুদ্রতম সংখ্যা নেই, যেটা সমান ক্ষুদ্রতম, কিন্তু নিয়ম হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7.69 ধারা ভাগ করলে পরমাণুর সংখ্যা পাওয়া যায়।
পরমাণু সংখ্যা পাওয়া যায়। এখন আমরা পরমাণু সংখ্যা বের করি। কার্বন এর পরমাণুর সংখ্যাটা হচ্ছে যে প্রাপ্ত ভাগফল কত 7.69 আর ক্ষুদ্রতম সংখ্যা কত 7.69, ভাগফল হলো 1, কার্বনের মোল হলো 1 এই যৌগে। আচ্ছা, পরমাণু হলো 1। আর হাইড্রোজেন এর পরমাণু সংখ্যা, তো হাইড্রোজেনের ভাগফল হচ্ছে কত 7.69 আর ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 7.69 1। সুতরাং যৌগটির স্থূল সংকেত হবে CH। পরমাণু সংখ্যা বসাও 1 1 দরকার নাই, CH। এটা হচ্ছে বেনজিন, মূলত বেনজিন, অর্থাৎ বেনজিনের স্থূল সংকেত CH, শুধু CH। বেনজিনের স্থূল সংকেতটা শুধু CH হবে। এরপরে আসি আমরা আণবিক সংকেত। মনে করি যৌগটির আণবিক সংকেত। হচ্ছে যা বের করছি আমরা স্থূল সংকেত CH দিয়া তুমি একটা n গুণ করে দিবা, ধরি আর কি। এখন দেওয়া আছে না লিখে লিখবা যে আমরা জানি, সহজ করে দিতেছি যে আমরা জানি আণবিক ভর সমান আমরা অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তের মধ্যে পড়ছিলাম যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আণবিক ভর সমান সমান বাষ্প ঘনত্বের দ্বিগুণ, বাষ্প ঘনত্ব ইন্টু 2। তাহলে বাষ্প ঘনত্ব এই মূল দেওয়া আছে যে এই যৌগে বাষ্প ঘনত্ব কত 39 ইন্টু 2 সমান হবে 78। এ হচ্ছে আণবিক ভর। সুতরাং আণবিক সংকেত প্রশ্নমতে লিখবা যে, সুতরাং প্রশ্নমতে আণবিক সংকেত সমান আণবিক ভর, আণবিক সংকেত হচ্ছে CHN সমান 78। বা এখানে ভর বসাও, কার্বনের ভর হচ্ছে 12 যোগ 1, 78। 13N সমান 78 বা N ইকুয়াল 78/13। 13 দিয়ে 78 ভাগ করো, দেখো কতবার যায়, ভাগ করলে যাবে 6 বার, 6। তাহলে N এর মান আমরা কত পাইলাম 6। এই যে লিখছি, মনে করি যৌগটির আণবিক সংকেত, এখানে N এর জায়গায় আমরা এখন 6 বসাবো। বসাই যে, সুতরাং যৌগটির
আণবিক সংকেত CH n এর পরিবর্তে আমরা লিখব 6। এই 6টা পরমাণু আকারে ব্যবহৃত হয়, পরমাণু হিসেবে তুমি নিচে বসাই দিবা C6H6 বেনজিন। দেখো খেয়াল করো যে এই সংকেতের মাঝে স্থূল সংকেত এবং আণবিক সংকেত কিন্তু এক হলো না। স্থূল সংকেত হচ্ছে CH আর আণবিক সংকেত হচ্ছে C6H6, দুটোটাই কিন্তু বেনজিন। বেনজিনের স্থূল সংকেত C6 এবং আণবিক সংকেত হচ্ছে বেনজিনের স্থূল সংকেত CH আর আণবিক সংকেত হচ্ছে C6H6। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা এই সব নিয়ম একটাই, যত যা করবে সকল কিছুর এই একই নিয়মে তোমাকে করতে হবে। এরপরে তোমরা বাড়িতে চেষ্টা করবে যে আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, এটা চেষ্টা করবে যে কোনো যৌগে সোডিয়াম সমান, সোডিয়াম হচ্ছে 27.38%, হাইড্রোজেন H সমান সমান, হাইড্রোজেন হচ্ছে 1.19%, সোডিয়াম হাইড্রোজেন, পরে কার্বন হচ্ছে 14.29%, তারপরে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 14% এবং যৌগটির আণবিক ভর 84 হলে এর স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। আবার বলতেছি, কোন যৌগে সোডিয়াম হলো 27.38% এবং হাইড্রোজেন হচ্ছে 1.19%, কার্বন সি হচ্ছে 14.29% আর অক্সিজেন ও হচ্ছে 57.14% এবং যৌগটির আণবিক ভর হচ্ছে 84 এবং যৌগটির আণবিক ভর 84 হলে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করো। তোমরা এটা করার চেষ্টা করবে, আশা করি পারবে। এই যে নিয়মে আমি করাইলাম এই ঠিক সেম টু সেম নিয়ম ব্যবহার করবে, দেখবে হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।